আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন। আসলে তাকে মৃত বলাও ঠিক না, কারণ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, দেশের জন্য জীবন দেয়, তাদেরকে মৃত বলতে আল্লাহ মানা করেছেন। আল্লাহ বলেছেন তারা জীবিত, আমরা অনুধাবন করি না। ওসমান হাদিরা জীবিত আছেন এবং জীবিত থাকবেন। তিতুমির যেমন মৃত্যুবরণ করেন নাই, হাজী শরীয়তুল্লাহ মৃত্যুবরণ করেন নাই, ঠিক সেভাবেই ওসমান হাদিরাও কখনো মরবেন না। এবং ওসমান হাদি সবচাইতে ওয়েল ডকুমেন্টেড একজন শহীদ হবেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ তার প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা যুক্তি, তার প্রত্যেকটা অনুভূতি আমরা খুব ভালোভাবে রেকর্ড করতে পেরেছি, যেটা আমরা ভবিষ্যৎ প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম পর্যন্ত পৌঁছে দিতে পারবো। ওসমান হাদির আরেকটা বিষয় হচ্ছে, আহ ওসমান হাদি মৃত্যুর আগে খুব সুন্দরভাবে বলে গিয়েছেন আমাকে কারা হত্যা করার হুমকি দিচ্ছে, আমার সন্তানকে দেখতে হবে। এই যে আবেগটা আমাদেরকে স্পর্শ করেছে, তার সন্তানের বিষয়টা আমরা এখন সবাই জানি। মৃত্যুর আগে কয়েকটা সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভাই আমার যদি কিছু হয় আমার বড় ভাইকে আমি বলবো আমার সন্তানটাকে তোমরা দেখো। এই আবেগটা একজন বাবা অনুভব করতে পারে। যার সন্তান এখনো নাই পৃথিবীতে, বা এখনো বাবা হয় নাই বা মা হয় নাই, তারা এটা হয়তো ওইভাবে ফিল করতে পারবে না। কিন্তু যারা আমাদের মতো সন্তান আছে, তারা এটা অনুভব করতে পারে যে এই কথাটা কতটা হাহাকার থেকে, কতটা কষ্ট থেকে বলেছে। কিন্তু তারপরও কিন্তু ওসমান হাদি পিছিয়ে আসে নাই। সে তার দেশের জন্য, তার মানুষের জন্য কাজ করেছে, এবং কাজ করেছে এমন সব সংস্কৃতি বিষয়ক সংগঠন বা এমন সব অর্গানাইজেশনের বিরুদ্ধে, যেগুলো বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ বাংলাদেশে ভারতীয় ব্রাহ্মণ্যবাদের যে কালচারাল ডোমিনেন্স, সাংস্কৃতিক আগ্রাসন আমাদের উপরে চাপিয়ে দিয়ে আসছে, এর বিরুদ্ধে তিনি লড়াই করেছেন তার ইনকিলাব মঞ্চের মাধ্যমে। তো হাদির এই যে কর্মকাণ্ডগুলো, এর সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাকচুয়ালি ভারত। এবং ভারত এমন একটা দেশ, তারা কিন্তু সরাসরি আপনার ফ্রন্ট লাইনে যুদ্ধ করে না, তারা স্ট্রেট ফরওয়ার্ড যুদ্ধ করে না। যেমন দেখছেন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, 6টা প্লেন তার শেষ হয়ে গেছে। তারা কিন্তু ফ্রন্ট লাইনে কখনো আসবে না, সামনাসামনি মুখোমুখি যুদ্ধ করবে না। তারা কি করে? পেছন থেকে যুদ্ধ করে, ষড়যন্ত্রের মাধ্যমে। পিলখানায় 57 জন সেনা অফিসারকে হত্যা করে ফেলছে। একদিনে 57 জন অফিসার মারা যাওয়ার ইতিহাস কিন্তু কোনো বড় যুদ্ধেও নাই। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোথাও নাই। বাংলাদেশে আসছে কিভাবে হয়েছে? ষড়যন্ত্রের মাধ্যমে। নিজেদের লোক দিয়ে নিজেদের ভিতরে এই সমস্যাটা তৈরি করছে। এটাই হচ্ছে ভারতের বিশেষত্ব। তাদের মিডিয়া আছে, তারা মিডিয়া দিয়ে প্রোপাগান্ডা ছড়ায়, মানুষের ব্রেনের ভিতরে ঢুকায় দেয় যে এই জিনিসটা খারাপ, এইরকম হইতেছে। এই যে প্রোপাগান্ডাগুলো ঢুকায় দেওয়ার ভিতরে পরে কি হয়, ভাইয়ের ভিতরে, ভাইয়ের সাথে ভাইয়ের একটা দ্বন্দ্ব তৈরি করে। এই দ্বন্দ্বের সুযোগটা নেয় পরবর্তীতে তারা তাদের নিজেদের লোক ঢুকিয়ে দেয়। বিডিআর এর সাথে সেনাবাহিনীর একটা দ্বন্দ্ব ছিল, হয়তোবা বিডিআর এর ভিতরে কিছু না পাওয়ার অভিমান ছিল, ক্ষোভ ছিল। এইটা থেকে তারা কি করছে, তাদের নিজেদের লোক ঢুকাইছে বিডিআর। বিডিআর এ নিজেদের লোক ঢুকায় বিডিআর কে এমন একটা মোটিভেটেড করছে যে তারা আর্ম রেগুলেট করছে। এই আর্ম রেগুলেশনের পরে যেটা হয়েছে, ভারতের যারা অ্যাসেট ছিল, ভারতের যারা গুপ্তচর ছিল, তারা বিডিআর ঢুকে বিডিআর এর এই যে একটা সশস্ত্র বিপ্লব করলো, বিডিআর একটা বিদ্রোহ করলো, এই বিদ্রোহের ভিতরে তারা তাদের দাবিগুলো জানাইছে, দাবি পূরণ হয়েছে, তারা সেনা কর্মকর্তাদের ছেড়ে দিবে, এইটা তারা করতে দেয় নাই। তাদের যে অ্যাসেট গুলো আছে, তাদের গুপ্তচর গুলো আছে, তাদের তো ওই দাবি দেওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। তাদের সম্পর্ক হচ্ছে টপ লেভেলের মিলিটারি জেনারেলদেরকে শেষ করে দেয়া, মিলিটারি লিডার টপ যারা আছে তাদেরকে শেষ করে দেয়া। এতে কি হবে, হাসিনার পরবর্তীতে যে দেশ শাসনের ক্ষেত্রে যদি তারা দেশ বিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড করে, সেটাকে বাধা দেওয়ার জন্য সেনাবাহিনীর যে অভিভাবক হিসেবে যে একটা দায়িত্ব থাকে, দেশের মানুষ চিন্তা করে যে দেশকে যদি ভুল পথে নিয়ে যাওয়া হয়, সেটা শাসক গোষ্ঠীর যেই লেভেল থেকেই হোক, তখন রাজনৈতিক নেতৃবৃন্দের সেই ভুল পদক্ষেপকে শুধরায় দেওয়ার জন্য অভিভাবক হিসেবে সামনে চলে আসবে সেনাবাহিনী। সেনাবাহিনী ক্ষমতা নিজের হাতে নেবে। এই কাজটা যেন সেনাবাহিনী করতে না পারে, সেটার জন্যই এই বিডিআর বিদ্রোহের উসিলায় ভারতের অ্যাসেটরা সেনা কর্মকর্তাদেরকে হত্যা করে। এবং হত্যা করার পরে যেটা হয়, ওই যে টপ পজিশনে সেনাবাহিনীর কর্মকর্তাগুলো আছে, জায়গাগুলো খালি হয়ে যায়। ওইখানে সেনাবাহিনীর এমন এমন লোকদেরকে নিয়ে আসা হয় যারা শেখ হাসিনার একদম পাচাটা গোলাম, কুকুর বললেও বলতে পারেন আপনারা। তো কাকে নিয়ে আসছিল? আজিজ, পেটপুটা আজিজ। আজিজের ভাই ছিল এক বাহিনীর প্রধান, জোসেফ সম্ভবত নাম, আমার নামটা মনে পড়ছে না। এই ভাই খুনের, মানে এত বড় শিশু সন্ত্রাসী ছিল, তার নামে খুনের মামলা ছিল কয়েকটা, এবং এতে তার ফাঁসি মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল। এই আওয়ামী লীগ সরকার রাষ্ট্রপতির ক্ষমায় তাকে বের করে দিয়েছে।
বের করে দেওয়ার পরে আজিজকে সেনাবাহিনীর প্রধান হিসেবে তারা নিয়োগ দিল। এখন আজিজ এমন একটা লোক যার ভাই ছিল একটা গুন্ডা বাহিনীর প্রধান, সে হয়েছে একটা দেশের সেনাবাহিনীর প্রধান। বিচিত্র একটা দেশ এটা। এইরকম করে টপ ম্যানেজমেন্টে এমন সব লোক নিয়ে আসছে যাদের নৈতিকতা নাই, যাদের ভিতরে কোনো গার্ডস নাই, যারা ক্ষমতা, টাকা, অর্থ আর নারীর লোভে যে কোনো কিছু করতে পারে। দেশ কোনো বিষয় না তাদের কাছে, নিজেদের স্বার্থটাই প্রধান। তো এইসব লোক দিয়ে ভরে ফেলে যখন তারা দেশটাকে নিয়ন্ত্রণে নিয়ে নিছে, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে নিয়ে নিছে, তখন তারা হাত দিছে বিএনপির প্রতি, জামাতের প্রতি। এদেরকে যখন মিনিমাইজ করে ফেলছে, এরপরে হাত দিছে হচ্ছে ইউনূসের প্রতি। তো আলটিমেটলি ইউনূসকে হজম করতে পারে নাই, সে দেশ বিদেশ থেকে অনেক চাপ ছিল। এবং তারপরে তো আগস্ট হইল, জুলাই আসলো 24-এর। এরপরে তারা যেখান থেকে কোনো আশাই করে নাই, সাধারণ মানুষই তাদেরকে হটাই দিছে। দাবরানি খেলে গুটিয়ে শেয়ালের মতো পালাই গেছে। তাদের মানে কি বলবো, মামা বাড়ি বলে, কেউ স্বামীর বাড়ি বলে, যেটাই হোক। তো এই যে ভারতের এই যে কর্মকাণ্ডগুলা করে, সারা বিশ্বে ভারতের এই কর্মকাণ্ডের জন্য নাম হয়ে গেছে। আজকে দেখেন পাকিস্তানের সাথে তাদের জন্মের পর থেকে সংঘাত, যুদ্ধ চলতেছে। পাকিস্তান হিসাবে নাহলে বাদই দিলাম, তারা আজীবন চিরশত্রু, জন্মশত্রু। আপনি নেপালের হিসাব ধরেন, নেপালের 100% প্রায় হিন্দু। ভারতের চেয়ে বেশি হিন্দু শতকরা হারে নেপালের সাথে তাদের কি হয়েছে? আজকে নেপালে একটা জাতিগোষ্ঠী আছে, সংখ্যালঘু, খুবই অল্প সংখ্যক, তারা হচ্ছে মাদেশি একটা নেপালি শব্দ, এটার মানে হচ্ছে বিদেশি। এই মাদেশিদেরকে ভারত স্পন্সর করত এবং মাদেশিদেরকে দিয়ে ভারত তাদের স্বার্থ উদ্ধার করত। যেরকম এই দেশে আওয়ামী লীগকে দিয়ে ভারত তাদের স্বার্থ উদ্ধার করে, আওয়ামী লীগের এজেন্ট হিসেবে, ভারতের এজেন্ট হিসেবে আওয়ামী লীগ কাজ করে। ঠিক তেমনি ভারতের এজেন্ট হিসেবে নেপালে কাজ করতো মাদেশিরা। মাদেশিদের যখন নেপালের সরকার সংবিধানের আওতায় মাদেশিদের বিশেষ সুবিধাগুলো কায়রা নেয়, যে স্পেশাল কিছু সুবিধা ভারতের আনুকূল্যে তারা ভোগ করতো, নেপালের রাজ পরিবার তাদের রাজত্ব টিকিয়ে রাখার স্বার্থে ভারতের সাথে কম্প্রোমাইজ হয়ে এই সুবিধাগুলো, বাড়তি সুবিধাগুলো দিছিল মাদেশিদের। সেটা যখন নেপাল সরায় নেয়, তখন এই মাদেশিরা শুরু করে হচ্ছে সরকার বিরোধী আন্দোলন। এবং এই আন্দোলনে সাহায্য করে ভারত কি করে? ভারত নেপালের সমস্ত এক্সিট রুটগুলো বন্ধ করে দেয়। আপনারা জানেন নেপালে একেবারে ল্যান্ড লক একটা কান্ট্রি, অর্থাৎ নেপালের চারপাশেই ভূমি বেষ্টিত, নেপালে কোনো সমুদ্র বন্দর বা নদী বন্দর নাই, যার ফলে বিদেশ থেকে কোনো পণ্য তারা সমুদ্র পথে আনতে পারে না, তাদের আনতে হয় ভারতের মধ্য দিয়ে কিংবা চীনের মধ্য দিয়ে। এখন চীনের ওই দিকটা একটু পাহাড়ি, ওইখানে শীত বেশি, ওই দিকটা কমই করা হয়। মোটামুটি তারা নেপাল টোটালি বলা যায় ডিপেন্ডেন্ট ভারতের উপরে বিদেশি আমদানি রপ্তানির জন্য। তো ভারত এই সুযোগটা নিল, যখনই তারা দেখলো যে নেপালের জনগণ ভারতের বিরুদ্ধে চলে গেছে, মাদেশিদেরকে দিয়ে ওইভাবে তার স্বার্থগুলো আদায় হচ্ছে না, মাদেশিদেরকে সবাই চেপে ধরেছে, যখন সাম্য চলে আসতেছে, সবাই সমান অধিকার ভোগ করবে, মাদেশিদের স্পেশাল কিছু সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে, ভারতের স্বার্থে এটা আঘাত লাগছে, তখন ভারত কি করলো? সীমান্ত বন্ধ করে দিল। সীমান্ত বন্ধ করে দেওয়ার পরে কি হয়েছে? নেপালে সিচুয়েশন এমন দাঁড়াইছে, নেপালে বাচ্চাদের যে শিশু বাচ্চাদের দুধ আমদানি করার মতো অবস্থা ছিল না। টাকা আছে কিন্তু ভারত আসতে দিচ্ছে না। তো তখন নেপাল অনেক কষ্ট করে, চায়না সাপোর্ট দেয়, চায়না সাপোর্টে পরবর্তীতে দেখা যায় যে নেপাল মোটামুটি ভালো একটা সিচুয়েশনে চলে আসে। এরপর ভারত সোজা হয়, ভারত পরবর্তীতে তাদের এই অবরোধ যেটা আছে, স্থল অবরোধ, এটা তুলে নেয়। এরপর থেকে এখনো পর্যন্ত দেখবেন নেপালের সাথে ভারতের সম্পর্ক কোনোভাবেই ভালো না। নেপালের ভেতরে ভারতের বিরুদ্ধে তীব্র ঘৃণা, নেপালিদের ভিতরে সরকারও ভারতকে পছন্দ করে না। নেপালের পরবর্তীতে আসেন শ্রীলঙ্কার দিকে। শ্রীলঙ্কা তো বৌদ্ধ, হিন্দু, মুসলিম মিশ্র, বেসিক্যালি সম্ভবত বৌদ্ধ ডমিনেন্ট। তো নেপালে কি হয়েছে, শ্রীলঙ্কায় কি হয়েছে? তামিল নামের, ভারতের তামিলনাড়ু রাজ্যের সাথে নেপালের শ্রীলঙ্কার যে তামিল টাইগার আছে, সেই তামিলদের একটা যোগসূত্র আছে। তো শ্রীলঙ্কার যে তামিল টাইগাররা আছে, তারা শ্রীলঙ্কার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে, গেরিলা যুদ্ধ করে। তো শ্রীলঙ্কার যে রাজা, তখনকার প্রেসিডেন্ট ছিলেন মহেন্দ্র রাজা পাকসে, তিনি চীনের সহযোগিতা নিয়ে সেনাবাহিনীর অভিযান চালায়। এই যে তামিল টাইগার, যারা তামিল টাইগার আলাদা একটা বিচ্ছিন্নভাবে রাষ্ট্র তৈরি করতে যাচ্ছিল শ্রীলঙ্কার ভিতরে, তাদেরকে কঠিনভাবে দমন করে। এবং এই তামিলনাড়ুর সাথে যেহেতু শ্রীলঙ্কার তামিল টাইগারদের খুব ভালো সম্পর্ক আছে, ভারত এতে খুব নাখোশ হয়। কিন্তু নাখোশ হইলে কি হবে? শ্রীলঙ্কা ভারতের
রক্তচক্ষু বলেন, হুমকি ধামকি বলেন, সব উপেক্ষা করে সে তার নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একদম তামিল টাইগার আন্দোলন যেটা আছে এদেরকে শেষ করে ফেলে। তখন তামিল টাইগারদেরকে যে সাপোর্ট ইন্ডিয়া দেয় তামিলদের মাধ্যমে, ভারতে তামিলনাড়ুদের আহ, অনেক যোগসূত্রের জন্য, সেইটাতে শ্রীলঙ্কানদের ভিতরে ভারতের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এবং ঘৃণার জন্ম হয়। শুধু এটাও না, মালদ্বীপের দিকে যদি আপনি তাকান, মালদ্বীপে যে শাসক ছিল সে এই লেভেলের ভারতের আনুগত্যশীল ছিল, অনেকটা দাসের মতো, যেটা হাসিনা ছিল, এতটা হাই লেভেলের ছিল যে সে ক্ষমা চাইতো কেউ যদি ভারতের বিরুদ্ধে কিছু বলতো। পরবর্তীতে মোহাম্মদ মুইজ্জু তিনি নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হন মালদ্বীপের, শুধুমাত্র এইটা বলে ইন্ডিয়া আউট, অর্থাৎ ইন্ডিয়াকে মালদ্বীপ থেকে বের করে দিবে, এই প্রচারণার মাধ্যমে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে মুইজ্জু জয়লাভ করে ফেলে। মালদ্বীপে ভারতের প্রতি ক্ষোভ এত বেশি, এবং মুইজ্জু মালদ্বীপের ক্ষমতায় এসে সর্বপ্রথম যেটা করে সেটা হচ্ছে এই মালদ্বীপে থাকা ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের বের করে দেয় দেশ থেকে। এরপরে মোদী অনেক কিছু বলছে, মালদ্বীপের অর্থনীতি ধসাই দিবে, পর্যটন নষ্ট করে দিবে, মালদ্বীপের পরিবর্তে ভারত তার লাক্ষাদ্বীপকে পর্যটনের জন্য সামনে তুলে নিয়ে আসে, মোদী নিজে লাক্ষাদ্বীপ ভ্রমণ করে, ছবি টবি তুলে, অনেক কিছু হয়, কিন্তু আলটিমেটলি কিছুই হয় না। মালদ্বীপের রাস্তায় চলতে থাকে। এবং এই দক্ষিণ এশিয়াতে ভারতের প্রভাব যতটুকু ছিল, সর্বশেষ টিকে ছিল শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে। 6 জুলাই বা 5 আগস্টের যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা যখন ওই হেলিকপ্টারের লেজ ধরে পালাই গেল, তারপর থেকে সর্বশেষ যে ছিটেফোঁটা প্রভাব ছিল ভারতের বাইরে, সেটাও শেষ হয়ে যায়। এই হচ্ছে ভারতের অবস্থা, পুরো আইসোলেটেড অবস্থায় সে পড়ে যায়। কি জন্যে? কারণ তার এই নাক গলানো নীতির জন্যে। এই হাদিরা কি করছে? সেই ভারতের কালচারাল ডমিনেন্সের এগেনস্টে দাঁড়াইছে, এবং ভারত এটা কখনোই সহ্য করতে পারে না। আমি বলতেছি না যে আমি জানি ভারত এসে গুলি করছে, ভারতের লোক এসে গুলি করছে, বাট হাদির গুলি খাওয়ার পরে ভারতের সোশ্যাল মিডিয়ার লোকজন, ভারতের এমনকি সাধারণ মানুষ না, শুধু নাগরিক না, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা পর্যন্ত বলতেছে যে এটা রয়ের কাজ, আমাদের র দিয়ে আমরা করছি। ভারতের সরকারি কর্মকর্তারা পর্যন্ত হুমকি ধামকি দিচ্ছে। গতকালকে তো আসামের মুখ্যমন্ত্রী দেখলাম যে বাংলাদেশকে বলতেছে যে আমরা কিন্তু পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, যে তোমাদের পারমাণবিক বোমা মেরে দিব, এই হুমকিটা সে দিচ্ছে। এই হুমকি দিতে পারছে কেন? কারণ আমাদের পারমাণবিক বোমা নাই। আমি বলছি না আমাদেরকে পারমাণবিক বোমা নিতে হবে, কারণ সেক্ষেত্রে অবরোধ চলে আসবে, আমাদের সমস্যা হবে। আমরা একটা মিউচুয়াল প্যাক্ট করতে পারি, একটা চুক্তি করতে পারি পাকিস্তানের সাথে, চায়নার সাথে, যে আমি যদি আগ্রাসনের শিকার হই, সেক্ষেত্রে তোমরা আমাকে তোমাদের সহযোগিতাটা দিবা, এবং তারা এটা দিবে, 100% দিবে। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে, ভূ রাজনীতিতে মানে বন্ধু শত্রু বলে কিছু নাই, যার স্বার্থ যখন যে দিকে, সে সেই দিকেই মন নেয়। পাকিস্তানের এখানে ইন্টারেস্ট আছে, ভারতকে দুই দিক থেকে যদি চেপে ধরতে হয়, পাকিস্তানের বাংলাদেশকে লাগবে। আর বাংলাদেশ কিন্তু খুব বড় পাওয়ার, ভারতের সাথে টক্কর দেওয়ার মতো পাওয়ার তা না, কিন্তু বাংলাদেশ যার সাথে থাকবে তার পাওয়ার কয়েক গুণ বেড়ে যাবে। ভারতের পলিসি মেকাররা কি চিন্তা করে আমি জানি না, তারা হুমকি দিচ্ছে বাংলাদেশকে, পারমাণবিক বোমার ভয় দেখাচ্ছে। পারমাণবিক বোমা যদি মারেন, আসামের মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন, আজকে বাংলাদেশে পারমাণবিক আর্সেনাল থেকে আপনি 2-1টা মিসাইল এখানে মারেনও, পারমাণবিক বোমাটা কি অন্য যত বোমা আছে তার মতো পারমাণবিক বোমাও যদি বিস্ফোরিত হয়, প্রচুর পরিমাণ তাপ শক্তি নির্গত হয়, অন্য বোমাতেও সেটা নির্গত হয়, প্রচুর শব্দ তৈরি হয়, অন্য বোমাতেও সেটা তৈরি হয়। পারমাণবিক বোমাতে এক্সট্রা যেটা ধ্বংসাত্মক, সেটা হচ্ছে ঘাত তরঙ্গ, অর্থাৎ যে শক ওয়েভটা আসে, সব উড়ে যায়। সাধারণ বোমাতেও সেটা হয়, কিন্তু একটা ইউনিক জিনিস আছে পারমাণবিক বোমা, যেটা অন্য সব বোমা থেকে পারমাণবিক বোমাকে ভিন্ন করে ফেলে, বিশেষ করে ফেলে, সেটা হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশনের জন্য কি হয়? মানুষজন পঙ্গু হয়ে যায়, ভবিষ্যৎ প্রজন্ম পঙ্গু হয়ে যায়। এখন এই রেডিয়েশনটা যদি ছড়ায় বাংলাদেশে, সেই রেডিয়েশন থেকে কলকাতা বাঁচবে? রেডিয়েশন কি মাটির মধ্যে থাকে, বাতাসে থাকে না? বাতাসকে কি আপনি আটকায় রাখবেন তারের বেড়া দিয়ে? রেডিয়েশন আসামে যাবে না, মণিপুরে যাবে না, ত্রিপুরায় যাবে না, ভারতের কলকাতা পশ্চিমবঙ্গে আসবে না। তারা কখনো এখানে নিউক মারতে পারবে না, পারমাণবিক বোমা মারতে পারবে না, কারণ জানে বাংলাদেশের একটাতে যদি তারা পারমাণবিক বোমা মারে, ওইখানে 7 রাজ্য তো যাবেই, কলকাতা দিল্লি পর্যন্ত, দিল্লি না যাক, কলকাতা থেকে শুরু করে ওই দিক পর্যন্ত যাবে। এর ফলাফল তাদেরকে ভোগ করতে হবে, এবং এর ফলে যেটা হবে, একটা অপারমাণবিক রাষ্ট্রকে পারমাণবিক বোমার আঘাতে ধ্বংস করার পরে একে তো তারা নিজেরাও ধ্বংস হবে,
তাদের অর্থনৈতিক ধ্বংস এবং অবরোধ থেকে শুরু করে, আর বাংলাদেশের যে লোকজন থাকবে, কোটি লোক তখনও থাকবে যারা সশস্ত্র যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে। ভারত শেষ হয়ে যাবে বাংলাদেশের সাথে। ভারতের যে এত বিশাল অবস্থা, এটা থাকবে না যদি তারা এরকম কোনো ভুল করে। ইভেন ভারত কয়েক টুকরো হবে, যার ভিতরে 3-4 টুকরা নষ্ট হয়ে যাবে, মানুষ বসবাসের অযোগ্য হয়ে যাবে। তো পারমাণবিক বোমা ব্যবহার করার জন্য না, এটা আসলে দেখানোর জন্য। এবং এইটুকু তারা মাথায় রাখতে পারে, বাংলাদেশে পারমাণবিক বোমা মারলে পাকিস্তান বা চায়না যে আমাদেরকে পারমাণবিক বোমা দিবে না, এটাও তারা সিকিউরিটি দিতে পারে না। পাইলে বাংলাদেশ তখন বাংলাদেশও মারতে পারবে। ভারত এত বড় ঝুঁকি নিবে না। এটা যদি মারা যাইতো তাহলে ইসরায়েল বহু আগে গাজা মেরে দিত, কারণ এত কষ্ট করে যুদ্ধ করা লাগতো না তখন। একটা পারমাণবিক বোমা মারলে পুরো গাজা শেষ। তখন তারা কিছুদিন পৃথিবীর সাথে বিচ্ছিন্ন থাকতো, অবরোধ হইতো। আবার 2-4 বছর পরে তারা মোটামুটি তাদের যেই ইহুদি লবি আছে আমেরিকা, ইউরোপে, এই লবি টবি দিয়ে তারা আবার সব ঠিকঠাক করে নিত বছর খানিকের ভিতরে। তখন আবার তারা মোটামুটি স্বাভাবিক হয়ে যেত। তাদের এত বছর যুদ্ধ করতে হইতো না। কিন্তু তারা মারে না কেন? কারণ গাজায় আজকে যদি পারমাণবিক বোমা মারে, কালকে গাজা তো শেষই, ওইখানে তারা যাইতেও পারবে না, গাজা পাইবেও না। এবং গাজার চারপাশে যে ইসরায়েলের নিজস্ব ভূখণ্ড আছে, সেখানেও রেডিয়েশন চলে যাবে, সেখানেও মানুষ বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। এই জন্য ইসরায়েল মারতে পারে না, ভারতও পারবে না। এবং তারা যদি অপারমাণবিক যুদ্ধে আসে, তারা পারবে না বাংলাদেশের সাথে। 20 কিলোমিটার চিকেন নেক, আর্মি মার্চ করলে 2 ঘন্টা লাগবে 20 কিলোমিটার আগায় যাইতে। বাংলাদেশ যদি ইউরোপাটি টাইফুন চলে আসে, ওপর থেকে এয়ার সাপোর্ট দেয়, বাংলাদেশের আর্মি চলে যাবে। তারপরে বাংলাদেশের কাজ হবে নিজেকে ডিফেন্ড করা। বাংলাদেশ ডিফেন্ডার্স প্যারাডাইস। বাংলাদেশের যে বর্ষাকালে পৃথিবীর কোনো আর্মি নাই ট্যাঙ্ক নিয়ে এই জায়গায় মার্চ করে। এখানের যে একটা এলপিজি, একটা রকেট লঞ্চার নিয়ে বসে থাকবে চুপচাপ, ওই পানির ভিতর থেকে, নিচ থেকে পানির মধ্যে সাঁতরাতে দেখবে কোথায় কি আছে, ওইখান থেকে অ্যাটাক করে দিবে। পৃথিবীর কোনো সেনাঘাঁটি বাংলাদেশে বর্ষাকালে টিকতে পারবে না। হয়তো আপনি শহরের মধ্যে ঢাকা বা চট্টগ্রামের কিছু এরিয়াতে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন, কিন্তু টোটাল দেশের কোনো নিয়ন্ত্রণ আপনার কাছে থাকবে না, সম্ভবই না। বাংলাদেশের মতো ডিফেন্ডার্স প্যারাডাইস। এখানে যারা প্রতিরক্ষা করে তাদের জন্য প্রতিরক্ষা করা খুব সহজ। এখানে পাহাড় আছে, এখানে বনভূমি আছে, এখানে সমতল আছে, সব জায়গাতে আমাদের সাপোর্ট, আমাদের সুযোগ সুবিধা থাকবে। ভারত 9 মাসের যুদ্ধে ডিসেম্বরের শেষ দিকে এসে ভারত এখানে সাপোর্ট সরাসরি ইনভলভ হয়েছে। এই পর্যন্ত হয় নাই। কেন হয় নাই? কারণ তারা জানে এখানে পাকিস্তান যদি ডিফেন্ডিং পজিশনে চলে যায়, তারা পারবে না, কারণ এটা ডিফেন্ডার্স প্যারাডাইস। পাকিস্তানও পারে নাই, কারণ সাধারণ 303 রাইফেল নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর ট্যাঙ্ক সাজান, এয়ার সাপোর্ট নিয়ে পাকিস্তানের বিমানগুলো আকাশে উঠছিল, তাদের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করছে। 9 মাস যুদ্ধ করে শেষ মুহূর্ত পর্যন্ত তারা ধরে রাখছে। শেষের দিকে ভারত এসে তার সেনাবাহিনী ঢুকাইছে। পাকিস্তানও চিন্তা করছে আমরা সারেন্ডারটা ভারতের কাছেই করি, পাকিস্তান বাংলাদেশের কাছে সারেন্ডার করলে তাদের মান সম্মান চলে যাবে। চিন্তা করছে যে বাংলাদেশের কাছে হারছি, এটার চাইতে ভারতের কাছে হারছি বলা যাবে, ভারত অনেক বড় দেশ, হারছি, নিজের প্রেস্টিজটা থাকে। কিন্তু অ্যাকচুয়ালি তারা 9 মাস যুদ্ধ করে হারছে বাংলাদেশের কাছে। যদি বাংলাদেশের মুক্তিবাহিনী যারা ছিল তাদেরকে যদি কোণঠাসা করতে পারতো, ভারতের জীবনও ধুতি খুলে যেত, তাও এখানে আসার সাহস রাখতো না। আজকে এতদিন পর্যন্ত কাশ্মীরে এক পা আগাইতে পারছে ভারত? পারে নাই। পাকিস্তান যতটুকু দখল করছে ততটুকু এসে শেষ হয়েছে। কেন পারে নাই? পুরো বাংলাদেশ স্বাধীন করে ফেলছে, কাশ্মীর তো ছোট। কারণ ভারত জানে ওইখানে ঢুকলে তারা বেরোতে পারবে না, তাদের লস বেশি হবে। বাংলাদেশ আসছে কেন? কারণ সাপোর্ট ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধারা সব কাজ শেষ করে ফেলছে, শেষমেশ পুলিশের মতো আসছে। বাংলাদেশের সিনেমা তো থাকে না, অনেকদিন আগের দিনের বাংলা সিনেমাগুলা, যেখানে নায়ক ভিলেনদেরকে মেরে একদম শেষ করে ফেলে, শেষ মুহূর্তে বাঁশি ফু দিতে দিতে, হুইসেল বাজাতে বাজাতে পুলিশ দৌড়ে আসে, বলে হ্যান্ডস আপ, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। ইন্ডিয়ান আর্মির ভূমিকাটা ছিল সেটাই। এবং এখানে পাকিস্তান এখানে তাদের মান সম্মান রক্ষার্থে ভারতের কাছে সারেন্ডারটা করছে। কিন্তু এখানে ভারত বাংলাদেশের যৌথ কমান্ড নাম উল্লেখ ছিল। এটা আমি যতটুকু জানি, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে ওইখানে ভারতীয় ছবিগুলো যেটা দেখা সেখানে ক্রপ করা থাকে, কারণ পাশে বাংলাদেশের বাঙালিরা ছিল, তারা ওইখানে রাখতে চায় না, ছবিগুলো ক্রপ করে তারপরে সামনে নিয়ে আসে ভারতীয়রা। তো মূল কথা হচ্ছে ভারত বাংলাদেশকে যেভাবে ডমিনেট করে রাখতে চাইছিল সেটা রাখতে পারে নাই। এবং শুধু বাংলাদেশ না, পুরো দক্ষিণ এশিয়া থেকে এবং ওয়ার্ল্ড থেকে, ইভেন কানাডার সাথে ভারতের সম্পর্ক খারাপ, কারণ ভারত তার রয়্যাল লোক ঢুকিয়ে যে খালিস্তানপন্থী অর্থাৎ শিখ বিচ্ছিন্নতাবাদীদেরকে দমন করার জন্য ওইখানে গুপ্ত হত্যা করছে কানাডার ভিতরে। কানাডা ভারতের উপরে সম্পর্ক খারাপ হয়ে গেছে। আমেরিকা তো এই কাজ করতে যায়, তা ধরা পড়ছে ভারত। এটা ভারতের এই যে অন্য অন্য দেশের ভিতরে এইভাবে নাক গলানো, এটা সারা বিশ্বের কেউই পছন্দ করে না।
এবং এর জন্য ভারত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা সময় ছিল দক্ষিণ এশিয়াতে ভারত যখন সার্ক বয়কট করছিল যে আমরা যাব না, যখন তাদের উড়িতে সম্ভবত একটা হামলা হয়েছিল ভারতের প্যারামিলিটারি ফোর্সের একটা কনভয়ের উপরে, এতে অনেকে মারা যায় প্যারামিলিটারি ফোর্সের। তো সেই মৃত্যুর পরে এটার জন্য ভারত যেভাবে হয় সচরাচর কিনা হামলা হইলে ভারতের ভিতরে পাকিস্তানকে দায়ী করে এবং পাকিস্তানে অনুষ্ঠিত সার্ক সম্মেলন বাতিল করে। ভারত বাতিল করায় ভারতের দেখা দেখি বাংলাদেশ তো শেখ হাসিনা ছিল, বাতিল করে দেয়। শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান সবাই বাতিল করে দেয়। আলটিমেটলি সার্কের ওইখানে মৃত্যু হয়ে যায়। এরপরে আর কখনোই সার্কের কোনো অনুষ্ঠান, শীর্ষ সম্মেলন হয় নাই। তো এই যে সার্কের মৃত্যু হলো, একটা ভারতের কথায় পুরো দক্ষিণ এশিয়া সার্ক বাদ দিয়ে দিল। সেই আজকে ভারত দক্ষিণ এশিয়ায় কথা বলার সুযোগই পাচ্ছে না। পৃথিবীর কোথাও এখন ভারতের পররাষ্ট্রনীতির কোনো ভ্যালু নাই। ভারতের অবস্থা এখানে চলে আসছে কি জন্য? ভারতের এই হিন্দুত্ববাদী শাসন ব্যবস্থার জন্য। এই যে শাসন ব্যবস্থার বিরুদ্ধে হাদিরা কথা বলে, হাদিরকে এখন টার্গেট হচ্ছে, পরবর্তীতে দেখা যাবে আরো অনেকে টার্গেট হবে। এটা শুরু, শেষ না। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই টার্গেটটা করে তারা আমাদের কাছ থেকে কোনো প্রফিট বের করে নিচ্ছে কিনা। কি ধরনের প্রফিট? দেখেন, আজকে হাদিকে হত্যা করছে, হাদিকে হত্যা করার পরে তারা যে বিশৃঙ্খলাটা তৈরি করবে, এই যে বিশৃঙ্খলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এইটা তৈরি হইলে কি হবে? সবচেয়ে বড় যেটা হবে সেটা হচ্ছে সরকার অস্থিতিশীল হবে। শেখ হাসিনার বিরুদ্ধে এরকম বিশৃঙ্খলা করলে লাভ হইতো জনগণের, দেশের। কেন লাভ হইতো? শেখ হাসিনার সরকারটা ছিল ভারতের তাবেদার, তাদের গোলাম, তাদের দাসী। এই সরকারটা যদি অস্থির হয়ে যায়, বাংলাদেশের জন্য লাভ, স্বাধীন হবে বাংলাদেশ। এবং এটাই হয়েছে আলটিমেটলি। সে অস্থিরতায় নিজের জীবন বাঁচাইতে জীবন নিয়ে পালাই গেছে। এখন যেটা তারা করতেছে সেটা হচ্ছে হাদিকে হত্যার মাধ্যমে অস্থিতিশীলতা আরো বাড়ায় দিচ্ছে। বাড়াই দিয়ে ইউনূস সরকারকে যদি অস্থিতিশীল করা যায়, তাহলে কিন্তু দেশের লাভ না, ভারতের লাভ। কারণ এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে আজকে যদি সামরিক বাহিনী ক্ষমতা দখল করে, আমি বলছি না দখল করবে, কারণ সামরিক বাহিনী যদি ক্ষমতা দখল করতে চাইতো তাহলে সবচেয়ে ভালো হতো যখন 5 আগস্ট বা 4 আগস্টের সময় দেশে একদম উত্তপ্ত অবস্থায় শেখ হাসিনার সরকার নিয়ন্ত্রণ নিতে পারছে না পরিস্থিতি, তখন মানুষ চাইছে যে সেনাবাহিনী ক্ষমতা নিক, হাসিনাকে ক্ষমতা থেকে সরাই দিক। তখন তারা আমরা জানতাম না যে 5 আগস্ট সে পালায় যাবে। শেখ হাসিনাকে সরানোর জন্য ক্ষমতায় সেনাবাহিনী আসুক, এটা সব মানুষ চাইছে। কিন্তু তারপরও শেখ হাসিনার সেনাপ্রধান ক্ষমতা দখল করে নাই। এবং এর পিছনে কারণও আছে, কারণ মধ্যম সারির যে সেনা কর্মকর্তারা ছিল, যারা টপ না, টপ তো শেখ হাসিনার কেনা ছিল, মধ্যম সারির যারা ছিল তারা সাধারণ মানুষের ওপরে গুলি চালাইতে রাজি হয় নাই। যখন তারা সাধারণ মধ্যম সারির কর্মকর্তারা এটাতে বিরোধিতা করছে, সাধারণ মানুষের উপর গুলি চালাবে না, নিজের ভাইদের উপর গুলি চালাবে না, তখন টপ ম্যানেজমেন্ট, টপ লিডাররা বাধ্য হয়েছে তাদের সাপোর্ট শেখ হাসিনার উপর থেকে সরাই নিতে। যেহেতু শেখ হাসিনা বাধ্য হয়েছে চলে যেতে, তো তখন যদি ওয়াকার চাইতো বা সেনা নেতৃত্বের টপ ম্যানেজমেন্ট যদি চাইতো ক্ষমতা নিতে পারতো, মানুষ তখন চাইছিল সেনাবাহিনী ক্ষমতা নিক, হাসিনা অন্তত শুরু। তখন যেহেতু তারা নেয় নাই, আমি আশা করি এখনো নিবে না। কিন্তু তারপর আমাদের এমন পরিস্থিতি তৈরি করা ঠিক হবে না যে পরিস্থিতিতে ভারত বিশ্বে ইউরোপ আমেরিকাকে দেখাইতে পারে, বা তাদের যে লবিং আছে, ভারতের লবিং আছে, এটা আসলে ইহুদি লবি বেশি কাজ করে, ভারত ইহুদিদের লবি দিয়েই বেশি কাজ করায়। ভারতের উস্কানিতে ইহুদি লবিরা যদি এইটা প্রমাণ করতে না পারে যে এই যে এখানে বিশৃঙ্খলা হচ্ছে, এখানে ইসলামী উগ্রবাদ, চরমপন্থা সামনে চলে আসতেছে, অনেক শক্তিশালী হয়ে উঠতেছে, এদেরকে যদি তোমরা নিয়ন্ত্রণ করতে না পারো, তোমরা এখানে আরেকটা তালেবানের আফগানিস্তান দেখবা, বাংলাদেশকে কিন্তু ইসলামী উগ্রবাদ দিয়ে ধ্বংস করে দিবে এরা, তখন তাদেরকে নিয়ে তোমাদের মাথা ব্যথা হবে। তো আগে এদেরকে মিনিমাইজ করো। তো মিনিমাইজ করতে কি হবে? তখন ইউরোপ আমেরিকা কনভিন্স হবে যে সেনাবাহিনী তুমি ক্ষমতা নিয়ে নাও, নিয়ে দেশটাকে শান্ত স্থিতিশীল করো। এই যে উগ্রত্ব বা উগ্র জাতীয়তাবাদ বা উগ্র ধর্মীয় উস্কানি, এদেরকে শান্ত করো। এই সুযোগটা দেয়া যাবে না। যতটুকু হয়েছে ওকে, হয়ে গেছে। এটা পরবর্তীতে কেউ যদি সরাসরি কারো জীবন নাশের জন্য দায়ী হয়ে থাকে, তার বিচার হোক। কিন্তু যাদের এগেইনস্টে কাজ করা হয়েছে, যারা অগ্নিসংযোগ করছে, তাদেরকে আমার মনে হয় এইটা হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ হিসেবে ওইভাবে দেখা উচিত। যে সিচুয়েশন যেভাবে যাইতেছে, একটা মানুষের লস হয়েছে, হাদির মতো একটা লোক কিন্তু বাংলাদেশে বারবার জন্মায় না, এরা 100 বছর বা 1000 বছর একটা জন্মায়। কই সময় তো তিতুমির জন্মাইছিল, তারপরে হাদিরা আসছে। তো এটা কোলাটেরাল ড্যামেজ হিসেবে আসে।
তো এইভাবে দেখে আমাদের আগায় যাওয়া উচিত এবং বিশৃঙ্খলা এমন স্তরে না নেওয়া উচিত যে স্তরে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আরেকবার এমন লোকদের কাছে হারাবো যারা জবাবদিহি আমাদের কাছে করবে না। অর্থাৎ আজকে যদি সেনাবাহিনী ক্ষমতায় চলে আসে কিংবা এমন কোনো এলিট শ্রেণী ক্ষমতায় চলে আসে যারা ক্ষমতা টিকায় রাখতে বাংলাদেশের জনগণের ওপর নির্ভরশীল হবে না, যারা ক্ষমতা বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে টিকায় রাখবে না, যারা ক্ষমতা টিকায় রাখবে বিদেশি প্রভুদের মাধ্যমে, বিদেশি শাসকদের মাধ্যমে, অর্থাৎ হাসিনা পুরোপুরি না হলেও 50% হাসিনার মতো বা 25% হাসিনার মতো এমন একটা শাসক যদি বাংলাদেশে আসে যে তার ক্ষমতা টিকায় রাখার স্বার্থে ভারতের সাথে কম্প্রোমাইজ করবে, সেটা আমাদের দেশের জন্য সবচেয়ে খারাপ হবে এই মুহূর্তে। কারণ যে স্বাধীনতা আমরা অর্জন করছি 5ই আগস্টে, সেই স্বাধীনতা আমরা আবার হারাইতে চাই না। আমাদের এমন কাজ করা উচিত হবে না যাতে আমাদের নির্বাচনটা পিছায় যায়, যাতে নির্বাচনটা অনিশ্চিত হয়ে যায়, যাতে একটা অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় চেপে বসতে পারে। কারণ বাংলাদেশে যদি জনগণের ভোটে কোনো দলকে ক্ষমতায় আসতে হয়, তাকে অবশ্যই ভারতের এই দাবিদারি করা বাদ দিতে হবে। এবং 25% না, 10%ও যদি কোনো দল, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক বা যেই হোক, বাংলাদেশে ইভেন আবার যদি আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা হয়, আওয়ামী লীগ যদি তার ক্ষমতা টিকায় রাখতে চায়, সে ভারতের দাবিদারি করতে পারবে না যদি সে ভোটের মাধ্যমে ক্ষমতা টিকায় রাখতে চায়। তো ভারত কখনোই চাইবে না যে ভোটের মাধ্যমে ক্ষমতা টিকে থাকুক কারো, বা ভোটের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন হোক। কারণ ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হইলে জনগণের কাছে রাজনৈতিক দলগুলো জবাব দিতে থাকলে সেই রাজনৈতিক দলগুলোকে দিয়ে ভারতের গোলামি করানো যায় না, পৃথিবীর কোথাও হয় না। তো ভারত চাইবে, বা প্রতিবেশী ভারত শুধু না, যে কোনো সুপার পাওয়ারই চাইবে যে ক্ষমতায় এমন দল থাকুক, এমন রাষ্ট্র থাকুক যারা তার স্বার্থ দেখবে, তার গোলামি করবে, বাংলাদেশের জনগণের স্বার্থ না দেখুক। এরকম একটা দল থাকুক। এরকম দল থাকলে কি হবে, নির্বাচনের মাধ্যমে সেই দলকে আনা যাবে না, তাকে আনতে হবে অনির্বাচনের, মানে নির্বাচনবিহীন অবস্থায়, নির্বাচন ছাড়া অন্য কোনো শর্টকাট ওয়েতে। তো আমরা এই শর্টকাট ওয়েগুলা যেন ইমপ্লিমেন্ট করার সুযোগ কোনো কুচক্রী মহল বা প্রতিবেশী কোনো দেশ না পায়, সেদিকে আমরা সতর্ক থাকি। আমরা এমন কোনো সুযোগ না দেয়, বিশৃঙ্খলা না তৈরি করি যাতে নির্বাচনটা পিছিয়ে যায়। এবং আমরা খুব সচেতনভাবে মানুষকে সচেতন করি। হয়তো এখন বিএনপি আসবে, কারণ বিএনপি রাজনৈতিকভাবে অনেক শক্ত, বিএনপির রাজনৈতিক ঐতিহ্য অনেক আছে, কিন্তু বিএনপির যেই নিয়ন্ত্রণ তার তৃণমূলের ভিতরে আছে, এই নিয়ন্ত্রণ ধরে রাখতে সে পারবে না। তারেক রহমান দেশে আসলে কি হবে আমি জানি না। বর্তমানে যারা বিএনপির নেতৃত্বে আছে তারা তৃণমূলের চাঁদাবাজি বন্ধ করতে পারছে না, এবং এইভাবে যদি তারা ক্ষমতায় আসেও মানুষ বীতশ্রদ্ধ হয়ে যাবে। 5 বছর তারা টিকতে পারবে কিনা আমার সন্দেহ আছে, যদি তারা এইভাবেই দেশ চালায়। এবং এই চাঁদাবাজির পরে 5 বছর পরে দেখা যাবে মানুষ বিএনপিকে আর ভোট দিবে না। তখন আইদার এনসিপি বা জামাত কোনো একটা দল ক্ষমতায় আসতে পারবে, কিংবা কম্বাইনলি দুজন একসাথে ক্ষমতায় আসতে পারে, এবং তখন 100% বিএনপিকেও তার রাজনীতি পরিবর্তন করতে হবে। যে গতানুগতিক ঘাড়ে বস্তা পচা রাজনীতি তার এদেশে আর চলবে না। কারণ এই যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন জায়গার দখল করে সেখান থেকে চাঁদা নিয়ে দল চালানো, সেই দলকে দিয়ে পোস্টারিং করা, ভোট কেনা, তারপরে ভোটে যেতে আবার চাঁদাবাজি করা, এই জিনিসগুলো বাংলাদেশে চলবে না, বাংলাদেশের মানুষ খাবে না এই জিনিসগুলো। তো এটা যত তাড়াতাড়ি বিএনপি বুঝতে পারবে তত বিএনপির জন্য ভালো। যদি বুঝতে না পারে তাহলে তারা ক্ষমতা থেকে, আওয়ামী লীগ তো 15 বছর ছিল, তারা 15 মাসও থাকবে কিনা সন্দেহ আছে যদি এইভাবে তারা চালায়। তারপরও 5 বছর পর তো ভোট আসবেই। তা আমাদের খেয়াল রাখতে হবে, সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের, আমরা যেন কোনোভাবেই বিএনপি বা অন্য কোনো দলকে বা অন্য কোনো শক্তিকে বা পৃথিবীর কোনো শক্তিকেই অনির্বাচিত পন্থায় বাংলাদেশের ক্ষমতায় আসতে না দেয় এবং শৃঙ্খলা না করি। বরঞ্চ হাদি ভাইয়ের শোককে শক্তিতে পরিণত করে হাদি ভাইয়ের মহত্ব মানুষকে জানানো। আজকে এখনো গ্রামের অনেক মানুষ জানে না যে বাংলাদেশের রাজনীতি কি চলছে, ভারত কিভাবে হস্তক্ষেপ করছে। বাংলাদেশের লোকজন, হাসনাতকে কিছুদিন আগে বলা হয়েছে ভারতের এক সামরিক কর্মকর্তা, সাধারণ মানুষ না, সামরিক কর্মকর্তা বলতেছে যে হাসনাতকে মাথায় গুলি করো না, গুলি করবা ঘাড়ে, কারণ ও ঘাড় অনেক তেরা বা ঘাড়ে রক ফুলে ভারতের বিরুদ্ধে কথা বলে। তো এই যে বলছে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে যে হুমকি দিচ্ছে বাংলাদেশের, এর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বাংলাদেশে জনগণের ক্ষমতায়ন প্রয়োজন। এবং জনগণের ক্ষমতায়ন তখনই হবে যখন জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা নির্ধারিত হবে। আজকে আর বড় করবো না, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।